বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সমবেদনা এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমাদের দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, যারা আমাকে ফলো করেন, সবাইকে আমি আহ্বান জানাবো যে দেশের এই দুর্যোগময় অবস্থায় এই বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে আপনারা দাঁড়ান। যার যতটুকু সামর্থ্য আছে, যে যেভাবে পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, মানবতার হাত বাড়িয়ে দেন। তো আজকে এই বন্যা এবং অতি বৃষ্টি পরবর্তী আমাদের পুকুর পরিচর্যা, মাছের পরিচর্যা এবং মাছের খাদ্য ব্যবস্থাপনা, এই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো পুকুর পরিচর্যা এই সময়টায় প্রাকৃতিক খাদ্য তৈরির দিকে আমাদের যথেষ্ট পরিমাণ ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন এখন নেই। কারণ আমরা চাইলেই পুকুরে এখন পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারছি না। কারণ যে কোনোভাবে জোয়ারের পানি হোক বা বৃষ্টির পানি হোক, আমাদের পুকুরের পানি বাড়ছে এবং পর্যাপ্ত দিনের আলো আমরা পাচ্ছি না। তো যতটুকু আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করি তার একটা বড় ভলিউমে ক্রাশ করে। তো এজন্য এখন শুধুমাত্র পুকুরের প্রাকৃতিক পরিবেশ এবং মাছের রোগ ব্যাধি যেন না হয়, এটাকে প্রতিহত করার জন্য, পুকুরের পরিবেশটা শুধু ঠিক রাখার জন্য আমরা কি ব্যবস্থাটা এখন নিতে পারি। তো এখন আমাদের মাসিক পরিচর্যাটা আর মাসিক পরিচর্যার ভিতরে রাখলে চলবে না। কারণ যেহেতু আর 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা মাছটা বিক্রি করব এবং আমাদের শীত চলে আসতেছে। তো এই জন্য এখন আমাদের পরিচর্যায় শুধু 3টা জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে। এক হলো চুন, দ্বিতীয় হলো লবণ এবং তৃতীয় হলো মোলাসেস। এটা দিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশটা শুধুমাত্র ঠিক থাকতে হবে যাতে মাছের রোগ ব্যাধিটা না আসে। এখানে আমরা যে মাসিক পরিচর্যা 200 গ্রাম চুন, 200 গ্রাম লবণ এবং 40 থেকে 50 গ্রাম মোলাসেসের কথা বলি, এই ডোজটাকে এখন বাড়াতে হবে। 200 গ্রামে চুনের জায়গায় এটা 400 গ্রাম করতে হবে, লবণটা 4 থেকে 500 গ্রাম এবং মোলাসেসটা 70 থেকে 80 গ্রাম, কারণ পানির পরিমাণটা এখন অনেক বেশি। এবং এই পরিচর্যাটাকে করতে হবে 10 থেকে 12 দিন পর পর, অর্থাৎ 1 মাসের যে ডোজ সেটাকে 3 থেকে 4টা ভাগ করে 10 দিন পর পর বা 12 দিন পর পর যতটুকু আসে এই হিসাব করে 10 থেকে 12 দিন পর পর এই পরিচর্যাটা করতে হবে, যাতে পুকুরে কোনো রকম অ্যামোনিয়া না হয়। এবং মোলাসেসটা দিয়ে যেহেতু আমরা পর্যাপ্ত সূর্যের আলোটা এখন পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের পুকুরে কিছুটা অ্যামোনিয়া তৈরি হচ্ছে মাছের মলমূত্র থেকে এবং বা দিনের আলোটা পুকুরের তলানি পর্যন্ত যায় না বিধায়। তো অ্যামোনিয়াটা যাতে না হয় এবং এই যে পানি বৃদ্ধির সাথে বা বাহির থেকে আসা যে পানির সাথে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আছে, এটা যাতে আমাদের পুকুরে বৃদ্ধি হতে না পারে, এজন্য আমরা লবণটা ব্যবহার করব এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ ঠিক রাখার জন্য, একটা মিনি বায়োফ্লক তৈরি করার জন্য আমরা এখানে মোলাসেসটা ব্যবহার করব। তো এই পরিচর্যাটা 10 থেকে 12 দিন পর পর করলেই আমাদের পুকুরের যে পরিবেশ ঠিক রাখার জন্য যে পরিচর্যাটা এবং মাছের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে পরিচর্যাটা, এটা আমাদের হয়ে গেল। এখন আসতে হবে আমাদের খাদ্য ব্যবস্থাপনায়। যেহেতু প্রাকৃতিক খাদ্যটা কম এবং আমরা 1 থেকে 1.5 মাস পরে আমাদের পুকুরের মাছ পুরোটা বিক্রি করব কিংবা একটা বড় ভলিউমে বিক্রি করব, সেক্ষেত্রে এখন খাদ্যের উপরে গুরুত্বটা দিতে হবে বেশি। অর্থাৎ আমাদের সাপ্লাই করা যে খাদ্যটা, আমরা বাইরে থেকে যে খাদ্যটা প্রদান করি, সেটা হোক পিলেট খাদ্য, হোক হাতে তৈরি খাদ্য। তো আমরা সাধারণত মাছ যখন বড় হয় তখন 2% বা 3%, আইএমসি মাছের ক্ষেত্রে যখন খুব বড় হয় মানে 1.5 থেকে 2 কেজি হয় তখন আমরা 1% বলি। তো সাধারণত আমরা 3 থেকে 4% অ্যাভারেজ যে হিসাবটাই আমরা ধরলাম যে আইএমসি মাছ হলো 1 কেজি 1.5 কেজি এই সাইজটা, কিংবা একক চাষের যাদের শিং, কই, তেলাপিয়া, মাগুর, পাঙ্গাস সেটা রয়েছে, সেক্ষেত্রে আমরা 4% খাদ্যটা ধরতে পারি। তো এই খাদ্যটাকে আমাদের 6 থেকে 6.5% এখন নিতে হবে।
এবং খাবারটা 2 থেকে 3 বার এটা ভাগ করে দিতে হবে। কারণ নূতন পানি যখন আসে, যখন বৃষ্টি হয়, তখন এটা মাছের জন্য একটা মহা উৎসবের সময়। এই সময়টায় মাছ দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি একটু বেশি করে এবং তাদের খাদ্য গ্রহণের মাত্রাটাও, চাহিদাটাও অনেকটা বেড়ে যায় এবং মাছের বৃদ্ধিটাও এই সময়টা একটু বেশি হয়। তো আমরা যদি একটু আমাদের এই সাপ্লিমেন্টারি ফিডটাকে আমরা একটু মাত্রাটায় বাড়িয়ে দেই, সেক্ষেত্রে আমাদের মাছের কাঙ্ক্ষিত মাত্রার যে বৃদ্ধিটা সেটা আমরা পাবো। এবং 2 থেকে 3 বারে ভাগ করে দেওয়ার কারণটা হলো, যখন আমরা একবারে বেশি পরিমাণ খাবারটা আমরা দিয়ে দেব, সেক্ষেত্রে পুরো খাবারটা মাছ খেতে পারবে না, কিছুটা খাদ্য এখানে ওয়েস্টেজ হবে। তো যেহেতু আমরা ডেলাইটটা পাচ্ছি না, আমাদের পুকুরে যথেষ্ট পরিমাণে অক্সিজেন সাপ্লাইটা এই সময়টা হচ্ছে না, সেক্ষেত্রে এই খাবারটা পচে যথেষ্ট অ্যামোনিয়া তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। যার জন্য আমরা যদি অল্প অল্প করে বারবার মাছকে দেই এবং মাছটাও যেহেতু এই সময় একটু বেশি উচ্ছ্বসিত থাকে, সেক্ষেত্রে তার ক্ষুধাটাও বারবার লাগে, বেশি লাগে। একটু ভেঙে ভেঙে খাবারটা দিলে 2-3টা বারে মাছ পুরো খাদ্যটাও গ্রহণ করতে পারে এবং মাছের আমাদের চাহিদা মাফিক যে বৃদ্ধিটা, সেটাও আমরা এই সময়টায় পেতে পারি। তো এখন আমরা কি কি খাদ্য এই সময়টায় ব্যবহার করতে পারি? অবশ্যই তো মাছের যে চাহিদা অনুসারে যে প্রোটিন, সেটা তো আমরা অবশ্যই প্রয়োগ করে থাকি। তো এই খাদ্যের সাথে আমরা যদি প্লেট খাবার খাওয়াই কিংবা হাতে তৈরি খাবার খাওয়াই, এই খাদ্যের সাথে আমরা কিছুটা ডাল, সেটা হোক অ্যাঙ্কর ডাল কিংবা যে কোনো ডালের খুদ, এটাকে আমরা ভেষণ করে, আমি পূর্বের কিছু ভিডিওতে মাছের ওজন বৃদ্ধির যে বিষয়টা আমি একটা ভিডিও আগে দিয়েছি, একটু দেখে নেবেন কষ্ট করে। তো এখানে যদি আমরা যে কোনো একটা ডাল ব্যবহার করি কিছুটা পরিমাণে, অর্থাৎ 5%, সে ডালটা খেলে মাছের দেহে একটা চর্বি তৈরি হয়, যে চর্বিটা মানব দেহের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। এতে মাছের ওজনটাও বৃদ্ধি পায় এবং মাছটা খেতে অনেকটা সুস্বাদু হয়। তো আমরা যদি টোটাল খাদ্যের 5% আমরা এই ডালের ভেষণটা 1 থেকে 1.5 মাস আমরা মাছকে দেই, তাহলে মাছের ওজনটা বৃদ্ধি পাবে এবং মাছের দেহটাও খুব চমৎকার একটা গঠন বা শেপ চলে আসবে। আর একটা বিষয় হলো, এই সময়টায় মাছের রং উজ্জ্বল, অর্থাৎ আমরা বাজারে একটু বেশি মূল্য পাওয়ার জন্য মাছের রংটাকে আমরা একটু উজ্জ্বল করতে পারি। এজন্য মাছের রূপচর্যা নামে আমার একটা ভিডিও দেয়া আছে। তো তবুও আমি একটু বলি যে যদি আমরা এক্ষেত্রে টোটাল খাদ্যের 4 থেকে 5% ভুট্টার পাউডার অথবা মসুর ডালের পাউডার, এই দুটোর যে কোনো একটা, সবচেয়ে ভালো হয় মসুর ডালটা দিলে। যেহেতু মসুর ডালের দাম বেশি, সেক্ষেত্রে আপনারা এখানে ভুট্টাটাও ব্যবহার করতে পারেন। তো যদি এটাকে ভেষণ করে 5% এর সাথে আমরা ব্যবহার করি, তাহলে মাছের রঙটাও অনেক গ্লেসি হবে, অনেক উজ্জ্বল হবে। সেক্ষেত্রে আমরা বাজার মূল্যটাও একটু বেশি পাবো। তো আপনারা মাছের এই যে দেহে একটু চর্বি তৈরি, এজন্য আপনারা অ্যাঙ্কর ডাল, কিছুটা মসুর ডাল এবং কিছুটা ভুট্টা, অথবা অ্যাঙ্কর ডাল এবং কিছুটা ভুট্টা, এটা 5-10% এভাবে যদি মিক্স করে দেন, তাহলে মাছের যেমন ওজনটাও বাড়বে, মাছের গঠন সুন্দর হবে এবং মাছের রঙটাও উজ্জ্বল হবে। তো এভাবে আমরা আমাদের পুকুরের পরিচর্যাটা, মাসিক পরিচর্যাটা করতে পারি এবং মাছের যে পরিচর্যাটা, যাতে মাছে কোনো রোগ ব্যাধি না আসে। তবে এই সময়টায় কেউ কোনোভাবে অ্যান্টিবায়োটিক এটা পুকুরে ব্যবহার করবেন না, কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে বা যে কোনো মেডিসিন এটা প্রয়োগ করলে পরে মাছের বৃদ্ধিটা কিন্তু মিনিমাম 12 থেকে 15 দিনের জন্য স্ট্যান্ড হয়ে যায়। তো যখন মাছের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হওয়ার একটা সময়, এই সময়টায় মাছের গ্রোথটাকে কেউ স্ট্যান্ড করাবেন না বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। এই যে প্রাকৃতিক উপায়, যদি কোনো সমস্যা হয়ে থাকে, সাধারণত বর্ষার সময় হয় না, যদি হয়ে থাকে এই প্রাকৃতিক উপায়ে এটা রোগ প্রতিরোধ বা পুকুরের পরিচর্যা বিষয়ক যে আমার ভিডিওগুলো আছে, একটু দেখে এভাবে ব্যবস্থাটা নেবেন। তো এই ছিল আজকের ছোটোখাটো কিছু তথ্য উপাত্ত, যে বন্যা বা অতিবৃষ্টি পরবর্তী আমরা পুকুর পরিচর্যা
এই মাছের পরিচর্যা এবং খাদ্য ব্যবস্থাপনা কিভাবে করব। তো আপনাদের মাছ চাষ ভালো হোক, মাছ চাষে আপনারা এগিয়ে যান, আপনারা লাভবান হন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।